এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা ক্লাস 11-এর ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ করে ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রি শুরু করেছি। অলরেডি আমরা সলিউশনের মধ্যে ভেপার প্রেশার, রাউল্টস ল, আইডিয়াল নন আইডিয়াল সলিউশন, পজিটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশন এগুলো অলরেডি পড়ে নিয়েছি। আজকে আমরা শুরু করব কলিগেটিভ প্রপার্টি থেকে। ঠিক আছে, শুরু করা যাক। তো ফার্স্ট জিনিস হলো কলিগেটিভ প্রপার্টি কি। কলিগেটিভ প্রপার্টি হলো এমন সমস্ত প্রপার্টি কোনো একটা সলিউশনের যেখানে ওই প্রপার্টিগুলো নাম্বার অফ মোলস অফ সলিউটের ওপর ডিপেন্ড করে, যে ওই সলিউশনে কতটা সলিউট ডিজলভ করা হয়েছে বা কত মোল সলিউট ডিজলভ করা হয়েছে তার ওপর ডিপেন্ড করে। তাহলে কি কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস অন নাম্বার অফ সলিউট পার্টিকেল। ওকে, তো চারটে কলিগেটিভ প্রপার্টি আছে। প্রথমে হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, তারপরে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, তারপরে হচ্ছে অসমোটিক প্রেশার। ওকে, তাহলে এক এক করে আমরা দেখে নিই কী কী আছে। ফার্স্টে হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারে কি হয়, আমি একটা ভোলাটাইল সলভেন্টের মধ্যে একটা নন ভোলাটাইল সলিউটকে অ্যাড করব। মানে ভোলাটাইল মানে যে তাড়াতাড়ি ইভাপোরেট হয়, আর নন ভোলাটাইল মানে যে ইভাপোরেট হয় না। ইভাপোরেট হয় না মানে ওর কোনো পার্শিয়াল প্রেশার থাকবে না। তার মানে এইটা মনে রাখবি যে কলিগেটিভ প্রপার্টিতে যে চারটে কলিগেটিভ প্রপার্টি নিয়ে আমরা কথা বলবো সেইখানে সবসময় যে সলিউটটা আমরা ইউজ করছি তার কোনো পার্শিয়াল প্রেশার বা পার্শিয়াল ভেপার প্রেশার প্রেজেন্ট থাকবে না। ওকে, ঠিক আছে। এবার নেক্সট দেখে নিই কী হচ্ছে। তাহলে যেটা টোটাল প্রেশার হবে, এখানে আমরা প্রত্যেকটা জায়গায় এ মানে সলভেন্ট আর বি মানে সলিউট, এটা আমরা বাই ডিফল্ট একটা ধরে নিচ্ছি সমস্ত জায়গায়। এখানে পিবি ইকুয়ালস টু 0 লেখা আছে, তার মানে এখানে আমার সলিউটের কোনো পার্শিয়াল প্রেশার প্রেজেন্ট নেই। ওকে, ঠিক আছে। এখানে ফার্স্টে কি, তাহলে যে টোটাল প্রেশারটা আমি পাচ্ছি সেই টোটাল প্রেশারটা কার, পি এর, সলভেন্টের। এবার আমরা আগের দিন পড়েছিলাম যে টোটাল প্রেশার ইকুয়ালস কোনো একটা কম্পোনেন্টের প্রেশার ইকুয়ালস টু কি, পিওর ফর্মে ওর প্রেশার ইনটু তার মোল ফ্র্যাকশন। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস জানি যে এক্স এ প্লাস এক্স বি মানে সলভেন্ট আর সলিউটের মোল ফ্র্যাকশনের অ্যাডিশন সবসময় 1 হয়। তাহলে এখান থেকে এক্স এ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বি আমরা লিখতে পারি। তাহলে পিটি ইকুয়ালস টু পি নট ইন্টু 1 মাইনাস এক্স বি। নেক্সট হচ্ছে এটাকে অ্যাড করে, এটা পি নট এ হবে, সরি পি নট এ। তারপরে পরে যখন মাল্টিপ্লাই করব তাহলে আমরা তখন কি পাবো, পিটি ইকুয়ালস টু পি নট এ মাইনাস পি নট এ এক্স বি। এতটা ঠিক আছে। এবার যখন আমি এদিকে নিয়ে চলে আসবো, পি নট এ এক্স বি ইকুয়ালস টু পি নট এ মাইনাস পিটি। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি যখন এক্স বি আলাদা করে নেবো, এক্স বি ইকুয়ালস টু পি নট এ মাইনাস পিটি বাই পি নট এ। ঠিক আছে, তাহলে এক্স বি ইকুয়ালস টু কি হলো, পি নট এ মাইনাস পিটি বাই পি নট এ। তাহলে এই যে পি নট এ মাইনাস পিটি এটা হলো কি আমার লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা কি লোয়ারিং অফ ভেপার প্রেশার। এটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি নয়, কারণ পি নট এ মাইনাস পিটি এটা কোনো মোল মানে সলিউটের মোলের ওপর ডিপেন্ড করে না। এই পুরো ফ্যাক্টরটা পি নট এ মাইনাস পিটি বাই পি নট এ, এইটা পুরোটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, যেটা এক্স এর ওপর ডিপেন্ড করে। তার মানে ওটা আমার নাম্বার অফ সলিউটের ওপর ডিপেন্ড করছে, তাহলে ওটা হবে কলিগেটিভ প্রপার্টি। বাট শুধু পি নট এ মাইনাস পিটি এটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি নয়। আশা রাখছি বোঝা গেছে। যারা স্ক্রিনশট নিচ্ছিস নিয়ে নে, যারা লিখছিস লেখা কমপ্লিট করে নে চটপট।
আর যে জায়গাগুলো তোরা বুঝতে পারবি না অবশ্যই কমেন্টসে আমাদের জানাবি যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে নেক্সট ভিডিও আমি যখন বানাবো ওই জায়গাটা আমি কভার করে দেবো যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছিল, এই জায়গাটা থেকে ডাউট এসেছিলো, তো এটার আনসার এটা। কমেন্টে তোরা জানা যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জায়গাটা কোয়েশ্চেন যখন সলভ করতে যাচ্ছি তখন প্রবলেম হচ্ছে, এইসব জিনিসগুলো আমাদেরকে ফিডব্যাক দিয়ে তোরা। হয়ে গেছে, এবার নেক্সট কলিগেটিভ প্রপার্টিতে চলে আসি। নেক্সট কলিগেটিভ প্রপার্টি হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। সেম জিনিস থেকে শুরু করব যে একটা নন ভোলাটাইল সলিউটের সাথে একটা ভোলাটাইল সলভেন্ট অ্যাড করা হয়েছে, একটা নন ভোলাটাইল সলিউটের সাথে একটা ভোলাটাইল সলভেন্ট, তাতে কি দেখলাম, ভেপার প্রেশার কমলো। আর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ভেপার প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ বয়লিং পয়েন্ট। তাহলে ভেপার প্রেশার যদি কমছে বয়লিং পয়েন্ট কি হবে, বাড়বে, তাহলে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। ঠিক আছে, এবার তাহলে আমরা এখানে একটা গ্রাফ দেখছি যে সেম জায়গায় যেখানে যেখানে ভেপার প্রেশার আমি অ্যাচিভ করছি সেই সেম অ্যামাউন্ট অফ ভেপার প্রেশার অ্যাচিভ করার জন্য সেম অ্যামাউন্ট অফ বয়লিং পয়েন্টে, এটা ভেপার প্রেশারই ঠিক আছে, ভেপার প্রেশার, তাহলে 1 atm ভেপার প্রেশার অ্যাচিভ করার জন্য প্রথমে এটা কি, এটা হচ্ছে পিওর সলভেন্টের, তাহলে পিওর সলভেন্টের যতটা টেম্পারেচার এখানে লাগছিল T0B, আমি যখন সলিউশন নিচ্ছি ওই সেম 1 atm প্রেশার অ্যাচিভ করার জন্য ওর TB এই টেম্পারেচার লাগছে। আমরা গ্রাফ থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি TB ইজ গ্রেটার দ্যান T0B। ঠিক আছে, তাহলে এই যে ওদের ডিফারেন্স, তাহলে এখানে ডেল TB কত হবে, ডেল TB ইকুয়ালস টু TB মাইনাস T0B। ওটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ মোলালিটি অফ সলিউট। তাহলে এম কি, মোলালিটি অফ সলিউট। মোলালিটি মানে কি, মোলালিটি হচ্ছে নাম্বার অফ মোল বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি, নাম্বার অফ মোল বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। ঠিক আছে, এটা মনে রাখবি। তাহলে এই যে প্রপোর্শনালিটি সাইনটা তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে কনস্ট্যান্টটা হচ্ছে কেবি। ঠিক আছে, এটাকে বলা হয় ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট, লাগবে না, জাস্ট জেনে রাখ কেবি। সেই কেবির ভ্যালুটা ওয়াটারের জন্য কত, এত কেলভিন হবে, এত কেলভিন কেজি পার মোল। ঠিক আছে, ওয়াটারের জন্যটা শুধু মনে রাখবি, মোটামুটি এটা এক্সামে তোদের দেওয়া থাকে কেবির ভ্যালুটা, কিন্তু ওয়াটারেরটা অনেক সময় দেয় না, তো ওয়াটারেরটা মনে রাখবি 0.52 হয়, জাস্ট ভ্যালুটা। ঠিক আছে, ইউনিট তো তোরা এখান থেকে ক্যালকুলেট করেও বের করে নিতে পারবি, বাট ভ্যালুটা মনে রাখবি 0.52। ওকে, নে স্ক্রিনশট নিয়ে নে, আশা রাখছি বোঝা গেছে। হয়েছে, নেক্সট কলিগেটিভ প্রপার্টিতে চলে আসি, ডিপ্রেশন অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট। তোরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে এই জিনিসটা বুঝতে পারবি। নর্মাল ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ হওয়া শুরু হয়ে যায়। বাট তোরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে বা এমনিও রিয়েল লাইফে দেখেছিস যে যখন বরফকে আরও ঠান্ডা করার দরকার হয়, সেই একটা রোল মতো একটা আইসক্রিম পাওয়া যায় না, এরকম রোল থাকে, এখানে একটা হ্যান্ডেল থাকে, এটাকে ঘোরায় আর এই ওপরে কিছু লাগানো থাকে, ওখান থেকে আইসক্রিম তৈরি হয়। তো এইখানে কি করে, এই যে সিলিন্ডারটার ভেতরে বরফ নেয়, বরফের সাথে কি করে দেয়, নুন দিয়ে দেয়, লবণ, সল্ট দিয়ে দেয় বরফের সাথে। তাহলে তখন কি হয়ে যায়, তার ফ্রিজিং পয়েন্টটা আরও অনেক বেড়ে যায়, তখন ওই জিনিসটা অনেক ঠান্ডা হয়ে যায়। আগে কি ছিল, ওয়াটার ছিল, পরে কি হয়ে গেল, ওটা সলিউশন হয়ে গেল। আগে সলভেন্ট ছিল, এখন আমি কি করছি, একটা সলিউশন বানিয়ে দিলাম, একটা সলিউট দিয়ে দিলাম, তাহলে ওর ফ্রিজিং পয়েন্টটা অনেকটা কমে যাবে। ফ্রিজিং পয়েন্ট যখন অনেক কমে যাবে, অনেক বেশি ঠান্ডা থাকবে। ঠিক আছে,
তাহলে এখানেও কি সেম, আমরা একটা নন ভোলাটাইল সলিউট নিয়েছি আর তার সাথে একটা ভোলাটাইল সলভেন্ট নিয়েছি। প্রথমে কি দেখছি যে একটা পিওর সলিড থেকে লিকুইড হতে আমার টেম্পারেচার লাগছিল টিএফ, বা একটা লিকুইড থেকে সলিড হতে, কারণ ফ্রিজিং পয়েন্টের কথা বলছি, তো লিকুইড থেকে সলিড হতে এটা একটা রিভার্সেবল প্রসেস। সলিড থেকে যেমন লিকুইড হচ্ছে তেমনি লিকুইড থেকেও সলিড হচ্ছে। তো লিকুইড থেকে সলিড হতে টেম্পারেচার যেটা লাগছিল সেটা T0F। পরে যখন আমি মানে একটা সলিউশন বানালাম, সেই লিকুইড সলিউশন থেকে সলিড স্ট্রাকচার ফর্ম করতে দেখছি টেম্পারেচার লাগছে TF। দিয়ে তারপরে আমি দেখলাম যে আমার TFটা কম হচ্ছে T0F এর, তাহলে এখানে আমার ডেল TF কত হবে, কে বেশি, T0F বড় TF এর চেয়ে, কারণ ফ্রিজিং পয়েন্টের জন্য কি টেম্পারেচার কমবে। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট আগে বেশি ছিল, পরে কমে গেল। সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট বেশি, সলিউশনের ফ্রিজিং পয়েন্ট কম। ঠিক আছে, তাহলে এটাও কি, তাহলে তখন কি হবে, TF ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু M, তখন ডেল TF ইকুয়ালস টু KF ইন্টু M। এই KF কে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তার ভ্যালু কত, ওয়াটারের জন্য মনে রাখবি 1.86 কেলভিন কেজি পার মোল। ভ্যালুটা জাস্ট মনে রাখার চেষ্টা করবি, 1.86। ওকে, হয়ে গেছে। যারা স্ক্রিনশট নিবি নিয়ে নে, আর যারা লিখছিস লিখে নে। এগুলো জাস্ট কোয়েশ্চেন করার জন্য কাজে লাগবে, তেমন থিওরিটিক্যাল জিনিস এখান থেকে বিশেষ কিছু জিজ্ঞেস করা হবে না, জাস্ট নিউমেরিক্যাল সলভ করার কাজে লাগবে এগুলো। আর কনসেপ্টটা জাস্ট রাখিস যে হ্যাঁ আচ্ছা এই জন্য এটা হচ্ছে। ঠিক আছে, এবার লাস্ট কলিগেটিভ প্রপার্টি, অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারের আগে আমরা জেনে নিই যে অসমোসিস কি। অসমোসিস হচ্ছে মুভমেন্ট অফ সলভেন্ট from hypotonic solution to hypertonic solution through a semi-permeable membrane. Semi-permeable membrane. ওকে, মানে কি, যেমন একটা এক্সাম্পল নিই, ধর এখানে আছে মাঝখানে এটা আমার একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, SPM লিখছি, ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন। দুদিকে সলিউশন আছে, এদিকে যেটা আছে তার কনসেন্ট্রেশন এরকম, আর এদিকে যেটা আছে তার কনসেন্ট্রেশন এরকম। তাহলে যেদিকে কনসেন্ট্রেশন বেশি ওটাকে আমি বলবো হাইপারটনিক, আর যেদিকে কনসেন্ট্রেশন কম ওটাকে আমি বলবো হাইপোটনিক। তাহলে সলভেন্ট কোন দিকে বেশি আছে, সলভেন্ট আমার যদি আমি কম্পেয়ার করি যে এখানে হাইপারটনিকে 10 মোল সলিউট আছে, সেই জায়গায় আছে হয়তো 5 লিটার ওয়াটার, আর হাইপোটনিকে আমি দেখছি যে 2 মোল সলিউট আছে আর ওয়াটার আছে সেই 5 লিটার। তাহলে কম্পারেটিভলি ওয়াটার কোথায় বেশি আছে, হাইপোটনিকে। তাহলে ওয়াটার যেদিকে বেশি আছে বা সলভেন্ট যেদিকে বেশি আছে সেদিক থেকে কম সলভেন্ট যেদিকে আছে সেদিকে ফ্লো করবে। তাহলে এই হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে ফ্লো করবে। এটাই হচ্ছে অসমোসিস। কতক্ষণ ফ্লো করবে, যতক্ষণ না ওদের কনসেন্ট্রেশনটা সেম হয়ে যায়। তাহলে অসমোটিক প্রেশার কি, তাহলে আমাকে এদিক থেকে কিছু একটা প্রোভাইড করতে হবে যাতে আমি এই অসমোসিসটাকে আটকাতে পারি, সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। প্রেশার রিকোয়ার্ড টু স্টপ অসমোসিস। ঠিক আছে, তাহলে অসমোটিক প্রেশারকে কি দিয়ে ডিনোট করা হয়, পাই দিয়ে ডিনোট করা হয়। পাই কার সাথে আমার ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, এই যে কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট, মানে কনসেন্ট্রেশনের যে তফাতটা
কারণ যত বেশি কনসেন্ট্রেশনের তফাৎ থাকবে তত তাড়াতাড়ি বা তত ফাস্ট অসমোসিস হবে, তাহলে তত বেশি আমাকে প্রেশার দিতে হবে ওটা আটকানোর জন্য। টেম্পারেচার যত বাড়বে আমার মলিকিউলসের মোবিলিটি তত বেড়ে যাবে, যত মলিকিউলসের মোবিলিটি বেড়ে যাবে তত তাড়াতাড়ি হাইপোটনিক সলিউশন থেকে হাইপারটনিক সলিউশনের দিকে আসতে পারবে, তাহলে তত বেশি আমাকে প্রেশার দিতে হবে ওটা আটকানোর জন্য। তাহলে পাই ইকুয়ালস টু পাই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু CT। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তোলার জন্য কি করা হবে, CRT। এখানে R এর ভ্যালু 1/12 নিবি তোরা, 0.025 এরকম যখন নিতে হয় সেটা 1/12 নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধে হবে। অসমোটিক প্রেশার হলো, স্ক্রিনশট নিয়ে নে, যারা লিখছিস লিখে নে। আশা রাখছি বোঝা গেছে অসমোসিস কি, অসমোটিক প্রেশার কি। আচ্ছা, তাহলে এটা কলিগেটিভ প্রপার্টি কেন? কনসেন্ট্রেশন কার উপর ডিপেন্ড করে? কনসেন্ট্রেশন ইজ ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ সলিউট প্রেজেন্ট ইন দ্যাট সলভেন্ট বা ইন দ্যাট সলিউশন। তাহলে নাম্বার অফ সলিউটের ওপরই ডিপেন্ড করে আমার কনসেন্ট্রেশন। আর আমার অসমোটিক প্রেশার কার ওপর ডিপেন্ড করছে? অসমোটিক প্রেশার ডিপেন্ড করছে আমার কনসেন্ট্রেশনের ওপর। তাহলে এই জন্য অসমোটিক প্রেশারও একটা কলিগেটিভ প্রপার্টি। মনে থাকবে, এইসব জিনিসগুলো আর লিখছি না, এগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, নিউমেরিক্যালস করার জন্য এগুলো বিশেষ কাজে লাগবে না, বাট মনে রাখিস তাহলে তোদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। হয়েছে? নেক্সট চলে আসি ভ্যান অফ ফ্যাক্টর। ভ্যান অফ ফ্যাক্টর বা অ্যাবনর্মাল মোলার মাস। নর্মালি আমাদের মোলার মাস যত হয়, আর আমরা যখন কোনো একটা সলিউশন বা কোনো একটা রিয়াকশনের সময় যদি আমার মোলার মাসটা কিছু আলাদা দেখি, এদের দুজনের যেটা রেশিও সেটাই হচ্ছে আমাদের ভ্যান অফ ফ্যাক্টর। আমাদের মেনলি কোনটা কাজে লাগবে? আমাদের মেনলি কাজে লাগবে এটা, যে টোটাল নাম্বার অফ মোলস আফটার অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন, টোটাল নাম্বার অফ মোলস বিফোর অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন। ঠিক আছে? এবার দুটো কেস, একবার অ্যাসোসিয়েশনের জন্য কি হবে, ডিসোসিয়েশনের জন্য কি হবে দেখে নি। দেখ, অ্যাসোসিয়েশনে কি হবে, AN ছিল, মানে N একটা কোনো এলিমেন্ট যেটা N মোল আছে, ঠিক আছে, দিয়ে তারপরে ওটা ডিসোসিয়েট করছে, মানে এরকম ধরে নিতে পারিস যে Cl2 ছিল, সেটা ডিসোসিয়েট করে 2Cl হচ্ছে, ঠিক আছে, এটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি ধরছি কত, ফার্স্টে আচ্ছা ভালোভাবেই করি, Cl এর জায়গায় আমি H ধরছি, ধর H2, সেখান থেকে তৈরি হচ্ছে 2H+, তাহলে ডিসোসিয়েট করলো। তাহলে এখানে ছিল 0, সরি H2 আগে ছিল 1 আর এটা ছিল 0। তারপরে এখানে ইকুইলিব্রিয়াম যখন অ্যাচিভ হচ্ছে তখন কত, 1 - x, x হচ্ছে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আর এটা কত হচ্ছে 2x। তাহলে আমার ডিসোসিয়েশনের পরে কত মোল হলো, 1 - x প্লাস 2x, আর ডিসোসিয়েশনের আগে কত ছিল 1, তাহলে 1 + x বাই 1, তার মানে আমি ধরে নিতে পারি I = 1 + x। এইভাবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানেও কি বলা আছে সেরকম, এরও ডিগ্রি অফ ডিসোসিয়েশন x, তাহলে 1 - x, আর এখানে n নাম্বার অফ n তৈরি হয়েছে, মানে nটা তৈরি হয়েছে a, তাহলে এটা কত হয়ে যাবে nx, তাহলে 1 - x প্লাস nx, আর আগে কত ছিল 1 + 0, তাহলে এটাকে সিম্পলিফাই যখন করবো আমি ফর্মুলা কি পাবো, 1 + n - 1 × x। x কি, x হচ্ছে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, হয়ে গেল। x হচ্ছে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। নেক্সট আমি চলে আসি
অ্যাসোসিয়েশনে ধর 2H প্লাস, সেখান থেকে আমার তৈরি হচ্ছে H2, তাহলে এটা কত ছিল 1, এটা কত ছিল 0, তাহলে এখানে তৈরি হচ্ছে 1 মাইনাস এক্স, আর এখানে কত তৈরি হবে x/2, কারণ এখানে কি আছে, এখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 আছে, তাহলে এটা কত হয়ে যাবে x/2। তাহলে আমার পরে অ্যাসোসিয়েশনের পরে কত হলো 1 মাইনাস এক্স প্লাস x/2, আর অ্যাসোসিয়েশনের আগে কত ছিল 1, তাহলে i ইকুয়ালস টু 1 প্লাস x/2। ঠিক আছে, সিমিলারলি এখানেও কি 1 মাইনাস এক্স হয়েছে ইকুইলিব্রিয়ামে, আর এটা কত হবে তাহলে x/n। বোঝা গেছে? তাহলে অ্যাসোসিয়েশনের পরে কত হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস x/n, আর আগে কত ছিল 1, তাহলে এটাকে যখন সিম্পলিফাই করব আমরা রেজাল্ট পাবো 1 প্লাস n মাইনাস 1 ইন্টু এক্স। এই দুটো ফর্মুলা কিছুতেই ভুলবি না, খুব 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 ইম্পর্টেন্ট। যদি সলিউশন থেকে 15টা বা সলিউশন থেকে যদি 10টা কোয়েশ্চেন আসে, তার মধ্যে 7টা কোয়েশ্চেন এই কলিগেটিভ প্রপার্টি আর এই ভ্যান অফ ফ্যাক্টরের ওপর থাকবে। আর কলিগেটিভ প্রপার্টির কোয়েশ্চেন থাকলেও মানে এমনি থাকবে না, কলিগেটিভ প্রপার্টির কোয়েশ্চেন থাকছে মানে মোস্ট অফ দ্য টাইম 90% অফ টাইম ওখানে ভ্যান অফ ফ্যাক্টর ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, এটা দেখে নে, স্ক্রিনশট নিয়ে নে, আর যারা লিখছিস লিখে নে। খুব খুব এই ফর ডিসোসিয়েশন ফর অ্যাসোসিয়েশন দুটো আলাদা করে একদম ফর্মুলা, এই দুটো যেন একদম ভালোভাবে মনে থাকে। হয়েছে? দুটো কোয়েশ্চেন করে নিই আমরা এবার। ফার্স্ট কোয়েশ্চেন, 2 মিনিট সময় নে। কোয়েশ্চেনটাকে পড়ে বোঝার চেষ্টা কর, দিয়ে কর। পড়ে বোঝার চেষ্টা কর কি বলেছে, কোন ফর্মুলা ইউজ হবে, কি হবে করার চেষ্টা কর। বেনজোইক অ্যাসিড বলেছে, বেনজোইক অ্যাসিড মানে এর আগে মোলার মাস বের কর, কত হবে।
হয়েছে। এখানে বেঞ্জোইক অ্যাসিডের মোলার মাস কত হয়? বেঞ্জোইক অ্যাসিডের মোলার মাস হয় 112। তাহলে এখানে কত বলেছে? এত গ্রাম অফ বেঞ্জোইক অ্যাসিড, তাহলে মোলস কত হবে? বাই 122, তাহলে কত হবে? 0.1 এত মোলস। এবার এখানে কি বলেছে? দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন ওয়াজ ফাউন্ড -9.3 ডিজলভ ইন এত ওয়াটার। ওয়াটারের আগে কত থাকতো? 0। তাহলে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট কত হচ্ছে? ডেল টিএফ ইকুয়ালস টু কত? 0.93। ঠিক আছে, কেলভিনে করতে হবে, ওই জন্য ডিফারেন্স নিয়ে নিলাম। ডিফারেন্সে কেলভিন আর সেন্টিগ্রেডে কোনো ডিফারেন্স মানে কোনো আলাদা হয় না, সেম হয়। তাহলে ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। ঠিক আছে, এখানে দেওয়া আছে কেএফ এর ভ্যালু, তাহলে আমি কত পাবো? 0.93 ইকুয়ালস টু 1.86 ইন্টু 0.1 বাই কত? 100 গ্রাম, বাট এটা কেজিতে করতে হবে, তো মাল্টিপ্লাই বাই 1000। মানে কেন? এত গ্রাম মানে কত? 100 বাই 1000 কেজি, তাহলে 100 বাই 1000, তাহলে এখানে কত হবে? 0.93 ইকুয়ালস টু এখানে বেঞ্জোইক অ্যাসিড আছে মানে ইন্টু আই নিতে হবে না, ভ্যান অফ ফ্যাক্টর থাকবে, তো আই ইন্টু 1.86 ইন্টু 0.1 ইন্টু 1000 এটা হলো। তাহলে এখানে কত হবে? আই ইকুয়ালস টু, এটা কত? 10, কিছু থাকবে না, 0.93 বাই 1.86। আর এখানে কত বলে দিয়েছে? 100% ডিসোসিয়েশন। 100% ডিসোসিয়েশন মানে এক্স ইকুয়ালস টু 1, তাহলে এটা কত হচ্ছে? হাফ মানে কত? 0.5। এবার এখানে কি বলেছে? অ্যাসোসিয়েটেড। অ্যাসোসিয়েশনের ফর্মুলা কি হয়? 1 প্লাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু এক্স। তাহলে অ্যাসোসিয়েশনের ফর্মুলা কি হয়? আই ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু এক্স। এক্স ইকুয়ালস টু কত? ডিগ্রি অফ ডিসোসিয়েশন 100%, মানে এক্স ইকুয়ালস টু 1। আই কত? 0.5 ইকুয়ালস টু 1 প্লাস 1 বাই এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল? এটাকে হাফই করি, করতে সুবিধা হবে। তাহলে 1 বাই এন মাইনাস 1 ইকুয়ালস টু হাফ, তাহলে 1 বাই এন ইকুয়ালস টু 3/2, তো n ইকুয়ালস টু 2/3। ওকে, ঠিক আছে। তো না, এটা 1 মাইনাস এন হবে না, ভুল করে দিলাম। এটা কি হবে? এদিকে যখন আসবে 1 মাইনাস 1 বাই এন ইকুয়ালস টু হাফ, তারপরে যখন যাবে 1 মাইনাস এন ইকুয়ালস টু হাফ, তো এন ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে কতটা অ্যাসোসিয়েশন হয়েছে? অ্যাসোসিয়েশন দুটো হয়েছে। দেখে নে একবার পুরোটা একসাথে। আশা রাখছি বুঝতে পারবি সবাই। খুবই সিম্পল, যেমন প্রসেস আছে পরপর করে যাব, কিছু ভাবার দরকার নেই। ফর্মুলা ইউজ করব,
এইখানে ফর্মুলা ইউজ করেছি, বাস। হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। নেক্সট কোয়েশ্চেন বলেছে which of the following 0.1 molar aqueous solution will exhibit largest freezing point? সবগুলোরই কত বলেছে, মোলারিটি সেম বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি দেখতে হবে, এখানে আমাকে দেখতে হবে যে আই কার বেশি হবে। একমাত্র এই তিনটের মধ্যে একমাত্র শুধু এইটাই যেটাই আছে আমার আয়নিক, তার মানে এর ভ্যান অফ ফ্যাক্টর আই ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম হলে এরই ফ্রিজিং পয়েন্ট কি হবে, এরই লার্জেস্ট ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, এরই ফ্রিজিং পয়েন্টটা সবচেয়ে বেশি কমবে। তাহলে আনসার হবে, বাকি সমস্তগুলো নন আয়নিক। আশা রাখছি বুঝতে পারলি। আমাদের সলিউশন চ্যাপ্টার এখানেই কমপ্লিট হলো। আর তোদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করার আছে, আমাদের নতুন ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে নিটের জন্য, ক্র্যাশ কোর্স। সেখানে আমরা খুব কম সময়ের মধ্যে পুরো সিলেবাস ব্রাশ আপ করাবো, তার সাথে এনসিআরটি বেস টেস্ট নেবো, তোদেরকে 1 পেজ 1 চ্যাপ্টার এরকম কিছু নোটস দেওয়া হবে যেগুলো তোদের পরীক্ষার সময় রিভিশনে খুব হেল্প করবে। তার সাথে ডাউট সলভিং প্লাস 1-to-1 মেন্টরশিপ আমরা প্রোভাইড করছি। আরও ফার্দার ডিটেলসের জন্য 7319511950 এই নাম্বারে যোগাযোগ কর। আর আমাদের টেলিগ্রামের এই চ্যানেলটাতে তাড়াতাড়ি জয়েন হয়, এখানে সমস্ত পিডিএফ, বিভিন্ন কোয়েশ্চেন, ডিপিপি আমরা প্রোভাইড করছি। ওকে, থ্যাংক ইউ।